নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা দেশের লক্ষ লক্ষ ইপিএস 95 পেনশনভোগীর জীবনের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে। প্রশ্নটা খুব সহজ, আজ যেখানে ন্যূনতম পেনশন মাত্র 1000, সেখানে কি এই পেনশন 7500 এবং তার সঙ্গে ডিএ হতে পারে? এর সঙ্গে কি চিকিৎসার সুবিধাও পাওয়া যেতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি সত্যিই এই দাবিগুলি নিয়ে কোনো সিদ্ধান্তের দিকে এগোচ্ছে? এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে শুধু সোশ্যাল মিডিয়ার খবর দেখলে হবে না, দেখতে হবে সংসদে সরকার আসলে কি বলছে। এই বিষয়ে 15ই ডিসেম্বর 2025 সালে লোকসভায় সাংসদ রাজেশ রঞ্জন ইপিএস 95 পেনশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রশ্নের উত্তর দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। সরকারের সেই লিখিত উত্তরের কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আসি মূল দাবিতে। ইপিএস 95 পেনশনভোগীদের একটি বড় অংশের দাবি হলো ন্যূনতম পেনশন 1000 থেকে বাড়িয়ে 7500 করা এবং তার সঙ্গে ডিএ দেয়া। পাশাপাশি বয়স্ক পেনশনভোগীদের জন্য চিকিৎসা সুবিধার দাবিও রয়েছে, কারণ বাস্তব জীবনটা কাগজের হিসাবের মতো নয়। একজন অবসরপ্রাপ্ত মানুষ যখন মাসে মাত্র 1000 টাকা পান, তখন সেই টাকা দিয়ে আজকের বাজারে কিভাবে সংসার চলবে? আর যারা বহু বছর কাজ করার পর অবসর নিয়েছেন, তাদের কাছে এই প্রশ্নটা শুধু টাকার নয়, এটা সম্মানেরও প্রশ্ন। সংসদে যে প্রশ্ন তোলা হয়েছিল, সেখানে প্রায় 78 লক্ষ ইপিএস পেনশনভোগীর আর্থিক সমস্যার কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলন এবং বয়স্ক পেনশনভোগীদের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরা হয়েছিল। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সরকার কি বলছে। সরকারের বক্তব্য অনুযায়ী ইপিএস 1995 একটি ডিফাইন্ড কন্ট্রিবিউশন এবং ডিফাইন্ড বেনিফিট ভিত্তিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। নিয়োগকর্তার অবদানের 8.33% ইপিএসের জন্য যায় এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও নির্দিষ্ট বাজেটারি সহায়তা রয়েছে। সরকারের উত্তরে আরও বলা হয়েছে যে 31 মার্চ 2019-এর অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন অনুযায়ী তহবিলে অ্যাকচুয়ারিয়াল ডেফিসিট ছিল, অর্থাৎ সরকারের মূল যুক্তি হচ্ছে ফান্ডের আর্থিক সক্ষমতা সীমিত। এই কারণেই 7500 এবং ডিএ দেওয়ার বিষয়টি সহজ নয়। সরকার আরও বলছে যে বর্তমানে 1000 ন্যূনতম পেনশন নিশ্চিত করতে অতিরিক্ত বাজেটারি সহায়তা দেয়া হচ্ছে। একই সঙ্গে একটি উচ্চ পর্যায়ের কমিটি ইপিএস পেনশনের সঙ্গে কস্ট অফ লিভিং বা ডিএ যুক্ত করার বিষয়টিও বিবেচনা করেছিল, কিন্তু ফান্ডের অ্যাকচুয়ারিয়াল অবস্থার কারণে সেই ব্যবস্থা কার্যকর করা সম্ভব নয় বলে সুপারিশ করা হয়েছিল। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, সরকারের এই লিখিত উত্তরে 7500 পেনশন বাড়ানোর কোনো অনুমোদন বা নির্দিষ্ট সময়সীমার ঘোষণা নেই। অর্থাৎ এখনই 7500 হয়ে যাচ্ছে এমন কথা বলা যাবে না, বরং সরকারি অবস্থান, আপাতত আর্থিক সক্ষমতা এবং ইপিএস ফান্ডের স্থায়িত্বকে কেন্দ্র করে। তবে এখানেই শেষ নয়, উচ্চ পেনশনের বিষয়েও সরকার কিছু তথ্য দিয়েছে। সুপ্রিম কোর্টের 2022 সালের রায় বাস্তবায়নের জন্য ইপিএফও একটি অনলাইন ব্যবস্থা চালু করেছিল। সরকারের দেয়া তথ্য অনুযায়ী প্রায় 17.49 লক্ষ আবেদন জমা পড়েছিল এবং তার মধ্যে প্রায় 15.24 লক্ষ আবেদন নিয়োগকর্তাদের মাধ্যমে ইপিএফওতে ফরওয়ার্ড করা হয়েছিল। সরকারের উত্তরে আরও বলা হয়েছে যে প্রাপ্ত আবেদনের প্রায় 99% প্রক্রিয়াকরণ করা হয়েছে, কিন্তু এখানেই পেনশনভোগীদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। 99% আবেদন প্রসেস হয়েছে মানেই কি 99% মানুষ উচ্চ পেনশন পেয়ে গেছেন? দুটো বিষয় এক নয়। আবেদন প্রসেস করা এবং শেষ পর্যন্ত পেনশন সুবিধে পাওয়া একই ব্যাপার নয়। তাই এখানে আরও স্বচ্ছ তথ্য প্রয়োজন। কতগুলি আবেদন অনুমোদিত হয়েছে, কতগুলি বাতিল হয়েছে, কতজন বাস্তবে উচ্চ পেনশন পাচ্ছেন আর কতজনের আবেদন এখনও কোনো না কোনো পর্যায়ে আটকে আছে।
হয়েছে? এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর যত বেশি প্রকাশ্যে আসবে ততই পেনশনভোগীদের বিভ্রান্তি কমবে। আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ইপিএস ফান্ডের বর্তমান আর্থিক অবস্থা। সরকারের উত্তরে 2019 সালের অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন এর কথা বলা হয়েছে, কিন্তু পেনশনভোগীদের স্বাভাবিক প্রশ্ন হতে পারে 2019 সালের পরে কি হয়েছে, পরবর্তী ভ্যালুয়েশনগুলির অবস্থা কি, ফান্ডের বর্তমান অবস্থান কি। এই তথ্য যদি নিয়মিত এবং স্বচ্ছভাবে প্রকাশ করা হয় তাহলে সরকারের বক্তব্য আরও পরিষ্কার হবে এবং পেনশনভোগীরাও বাস্তব পরিস্থিতি বুঝতে পারবেন। কারণ একজন মানুষ যখন নিজের ভবিষ্যৎ পেনশনের উপর নির্ভর করছেন তখন শুধু একটি পুরনো সংখ্যার উপর উত্তর পেলে স্বাভাবিকভাবেই আরও প্রশ্ন তৈরি হয়। এবার আসি 7,500 দাবির বাস্তবতার দিকে। 1,000 টাকা থেকে 7,500 করা মানে প্রত্যেক পেনশনভোগীর জন্য 6,500 অতিরিক্ত। প্রায় 78 লক্ষ পেনশনভোগী ধরলেই অতিরিক্ত ব্যয়ের পরিমাণ অনেক বড় হয়ে যায়। তাই বিষয়টি শুধু দাবি করলেই হবে না, সরকারকে অর্থের উৎস নিয়েও সিদ্ধান্ত নিতে হবে। আর এখানেই আন্দোলনের সামনে সবচেয়ে কঠিন প্রশ্ন, দাবি কতটা বড় হবে এবং সেই দাবি কিভাবে বাস্তবায়নযোগ্য করা হবে। কারণ একজন পেনশনভোগীর কাছে 7,500 অত্যন্ত যৌক্তিক মনে হতে পারে। আজকের বাজারে সত্যিই 1,000 টাকা খুবই সামান্য, কিন্তু সরকারের দিক থেকে দেখলে 78 লক্ষ মানুষের পেনশন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য বিশাল অতিরিক্ত আর্থিক সংস্থান দরকার। তাই শুধু আবেগ দিয়ে নয়, হিসাব দিয়েও এই লড়াই করতে হবে। আর এখানেই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, পেনশনভোগীদের দাবি এমন হতে হবে যা বাস্তবসম্মত এবং একই সঙ্গে সম্মানজনক। 1,000 টাকা দিয়ে একজন বয়স্ক মানুষের জীবন চালানো কঠিন, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু 7,500 দাবি এবং তার সঙ্গে ডিএ ও অন্যান্য সুবিধা বাস্তবায়নের জন্য সরকারের সামনে যে আর্থিক প্রশ্ন আসবে সেটাও অস্বীকার করা যায় না। তাই ভবিষ্যতের আলোচনায় শুধু একটি সংখ্যা নিয়ে আটকে না থেকে একটি কার্যকর সমাধানের দিকে এগোনো দরকার। ন্যূনতম পেনশন কত হলে একজন সাধারণ পেনশনভোগী অন্তত নিজের খাবার ও প্রয়োজনীয় ওষুধের খরচ সামলাতে পারবেন? কিভাবে সেই অর্থের ব্যবস্থা করা যায়? কোন পর্যায়ে পেনশন বাড়ানো সম্ভব? চিকিৎসা সুবিধা কিভাবে দেয়া যায়? এবং এই সমস্ত সিদ্ধান্তের জন্য ইপিএস ফান্ডের বর্তমান অ্যাকচুয়ারিয়াল অবস্থাটা কি? এই প্রশ্নগুলোর উত্তর চাইতে হবে, কারণ অবসর নেয়ার পরে একজন মানুষ সরকারের কাছে কোনো বিলাসিতা চাইছেন না, তিনি চাইছেন জীবনের শেষ পর্যায়ে একটু নিরাপত্তা। যিনি 30 বা 35 বছর কাজ করেছেন, নিজের শ্রম দিয়ে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়িয়েছেন, দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, তার বৃদ্ধ বয়সে যদি ওষুধ কেনার জন্য অন্যের দিকে তাকাতে হয় তাহলে সেটা নিছক আর্থিক সমস্যা নয়, এটা সামাজিক নিরাপত্তার প্রশ্ন। তবে একই সঙ্গে পেনশনভোগীদেরও বাস্তবতা বুঝতে হবে। কোনো দাবির সঙ্গে যদি বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা থাকে তাহলে সেই দাবি আরও শক্তিশালী হয়। আর যদি শুধু প্রতিশ্রুতি দেয়া হয় যে খুব শিগগিরই 7,500 এবং ডিএ চলে আসবে, তাহলে মানুষের মধ্যে ভুল প্রত্যাশাও তৈরি হতে পারে। আজ পর্যন্ত সরকারের এই লিখিত উত্তরে এমন কোনো ঘোষণা নেই যে 7,500 পেনশন অনুমোদিত হয়েছে। তাই কেউ যদি এখনই নিশ্চিতভাবে বলে থাকেন যে 7,500 পেনশন হয়ে যাচ্ছে, তাহলে সেই দাবিকে সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা উচিত। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চাপ বজায় রাখা, কিন্তু সেই চাপ যেন তথ্যভিত্তিক হয়। সংসদে প্রশ্ন উঠুক, বর্তমান ইপিএস ফান্ডের ভ্যালুয়েশন প্রকাশের দাবি উঠুক, সরকার যে অতিরিক্ত বাজেটারি সহায়তার কথা বলেছে তার বিস্তারিত হিসাব চাওয়া হোক, উচ্চ পেনশনের আবেদনগুলির প্রকৃত ফলাফল প্রকাশ করা হোক।
হোক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেনশনভোগীদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেয়া হোক, কারণ অবসরপ্রাপ্ত মানুষের হাতে সময় কম। একজন 70 বা 75 বছরের পেনশনভোগীর কাছে 5 বছর অনেক বড় সময়। এই মানুষগুলোর কাছে আজকের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। তাই ইপিএস 95 এর লড়াইকে শুধু 1000 বনাম 7500 লড়াই হিসেবে দেখলে চলবে না। এটা এমন একটি লড়াই যেখানে একদিকে আছে আর্থিক বাস্তবতা, অন্যদিকে আছে একজন বৃদ্ধ মানুষের সম্মানজনকভাবে বেঁচে থাকার অধিকার। সরকারের কাছে তাই প্রশ্ন থাকবেই, যদি ফান্ডের সমস্যা থাকে তাহলে বর্তমান হিসাব প্রকাশ করুন। যদি অতিরিক্ত বাজেটারি সহায়তা দরকার হয় তাহলে কত দরকার তা জানান। যদি 7500 সম্ভব না হয় তাহলে কি পরিমাণ বৃদ্ধি বাস্তবসম্মত তা নিয়ে আলোচনা করুন। আর যদি চিকিৎসা সুবিধা দেওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটার জন্যও স্পষ্ট পরিকল্পনা সামনে আনুন। কারণ পেনশনভোগীরা শুধু আশ্বাস চান না, তারা চান পরিষ্কার উত্তর। আর সেই উত্তর যত দ্রুত এবং যত স্বচ্ছভাবে দেয়া হবে তত এই দীর্ঘদিনের অনিশ্চয়তা কমবে। শেষ কথা একটাই, 7500 এখনও অনুমোদিত হয়েছে এমন কোনো সরকারি ঘোষণা এই নথিতে নেই। কিন্তু তার মানে এই নয় যে পেনশনভোগীদের প্রশ্ন শেষ হয়ে গেছে, বরং এখন প্রশ্ন আরও স্পষ্ট। বর্তমান ফান্ডের অবস্থা কি? পরবর্তী ভ্যালুয়েশন কোথায়? অতিরিক্ত বাজেটারি সহায়তার প্রকৃত পরিমাণ কত? উচ্চ পেনশনের আবেদনের বাস্তব ফলাফল কি? এবং ভবিষ্যতে ইপিএস পেনশনভোগীদের সামাজিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে? এই প্রশ্নগুলোর উত্তর চাইতেই হবে, কারণ একজন মানুষ সারা জীবন কাজ করার পরে অবসরের সময় অন্তত এটুকু আশা করতেই পারেন যে জীবনের শেষ অধ্যায়টা যেন অনিশ্চয়তার মধ্যে না কাটে। আপনি যদি ইপিএস 95 পেনশনভোগী হন অথবা আপনার পরিবারের কেউ এই পেনশনের উপর নির্ভর করেন তাহলে এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই জানান। আপনার মতে ন্যূনতম পেনশন কত হওয়া উচিত? 3000, 4000 নাকি 7500 এবং ডিএ? কমেন্টে আপনার মতামত লিখুন। তবে একটি কথা মনে রাখবেন, আশা রাখুন, দাবি রাখুন, প্রশ্ন করুন, কিন্তু প্রত্যেকটি দাবির সঙ্গে তথ্যও রাখুন। কারণ শক্তিশালী আন্দোলন শুধু আবেগ দিয়ে তৈরি হয় না। তথ্য, যুক্তি এবং মানুষের ঐক্য মিলিয়ে সেই আন্দোলনকে শক্তিশালী করে। ধন্যবাদ বন্ধুরা। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি তথ্যবহুল লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নমস্কার।